পুবের কলম ডিজিটালে স্বাগত সকলকে। স্বাস্থ্য সংক্রান্ত অনুষ্ঠানে আজ আমার সঙ্গে অতিথি রয়েছেন কনসালটেন্ট ইএনটি স্পেশালিস্ট শ্রীমতী বাগ। ম্যাডাম, আপনাকে স্বাগত আমাদের চ্যানেলে। আজ আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টা সম্পর্কে বিস্তর জ্ঞান আমাদের কমই রয়েছে। সরাসরি প্রশ্নে চলে যাবো যে ম্যাম, নাক ডাকা বিষয়টা আদৌ কি কোনো রোগের ইঙ্গিত? আচ্ছা, এই প্রশ্নের উত্তর শুরু করার আগে একটা কথা বলি, যা আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু দেখে থাকি, মানে সো কল্ড লেম্যানদের মধ্যে নাক ডাকা কিন্তু একটা অট্টহাসির বিষয় হয়ে যায় বা একটা বিশাল হাসি তামাশার বিষয় হয়ে যায়। কিন্তু আই বেগ টু ডিফার, আই এম সরি টু সে, বাট নাক ডাকা কিন্তু হতে পারে এক ধরনের কোনো বড় রোগের প্রাদুর্ভাব বা কোনো একটা মানন ডিজিজের সিমটম। কেন সেটার মধ্যে যাই? কারণ নাক ডাকা আমাদের ইঙ্গিত করছে যে আমাদের কোনো না কোনো লেভেলে একটা এয়ারওয়ে অবস্ট্রাকশন আছে, অর্থাৎ আমাদের শরীরে যথেষ্ট পরিমাণে কিন্তু অক্সিজেন ঢুকছে না। সেই রোগটাকে আমরা বলি হচ্ছে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া। অর্থাৎ এই যে আমাদের শরীরে যথেষ্ট পরিমাণের অক্সিজেন ঢুকছে না, অক্সিজেনের ঘাটতি হচ্ছে, তার ফলে কিন্তু আমাদের যেমন যে কোনো সময় স্লিপ অ্যাপনিয়া হতে পারে, অর্থাৎ রেসপিরেটরি অ্যারেস্ট হতে পারে। অ্যাট দ্য সেম টাইম কিন্তু আমাদের যে শরীরের যে কটা অর্গানস আছে, ইনক্লুডিং ধরুন আমাদের হার্ট বলুন, আমাদের ব্রেন বলুন, আমাদের কিডনি বলুন, সেটা যথেষ্ট পরিমাণে পারফিউশন পাচ্ছে না ডিউ টু ল্যাক অফ অক্সিজেন। তো যে কোনো সময় যে কোনো মোমেন্টে অক্সিজেনের ঘাটতির জন্য যে কোনো ধরনের অর্গান ড্যামেজ হতেই পারে। তো এই যে নাক ডাকা, অর্থাৎ যার সাথে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া সরাসরিভাবে জড়িত, দ্যাট ক্যান নট অনলি লিড টু রেসপিরেটরি অ্যারেস্ট, দ্যাট ক্যান লিড টু মানে কার্ডিয়াক অ্যারেস্ট, দ্যাট ক্যান ইভেন লিড টু মোর গ্রেভ ডিজিজেস লাইক স্ট্রোক। তো সেগুলো নিয়ে কিন্তু আমাদের সচেতন হওয়া উচিত যে আমাদের নাক ডাকা মানে কিন্তু আমাদের সাধারণ মানুষের নাক ডাকা নিয়ে খুব একটা জ্ঞানই নেই বা আমরা এটাকে সিরিয়াসলি নিও না। এটা যে কোনো রোগের দিকে আমাদের ঠেলে দিতে পারে, আমরা এটা মানে অধিকাংশ মানুষের সেই বিষয়ে অবগত নন। স্লিপ অ্যাপনিয়া বিষয়টা কি তার মানে বেশিরভাগ যারা নাক ডাকেন তাদের মধ্যে রয়েছে? ডেফিনেটলি রয়েছে। এবার ব্যাপারটা হচ্ছে আমরা যখন অনেক পেশেন্ট পাই ক্লিনিকে এসে এবং আমরা তাদের হয়তো এক্সামিনেশন করে দেখতেই পাই যে তাদের মানে মনে হয় যে অন এক্সামিনেশন যে তাদের কোনো রকমের মানে ফিচার সাজেস্টিভ অফ স্লিপ অ্যাপনিয়া আছে, কিন্তু তারা সেটা হাইড করার চেষ্টা করে, সেটা গোপন করার চেষ্টা করে, বলতেও চায় না, অ্যাজ ইফ ইটস আ সোশ্যাল ট্যাবু, মানে কেউ জেনে ফেললে সেটা যেন তাদের একটা মানে সংকোচজনক বিষয়। এটা একটা ব্যাপার। আবার অনেকে আছেন যারা কিন্তু মানে মানে স্নোরিং বা নাক ডাকা, স্নোরিং এই সিমটমটা নিয়েই কিন্তু প্রেজেন্ট করে। স্নোরিংটা কেন হচ্ছে, কি হচ্ছে, সেটার কোনো রেমেডি আছে কিনা সেটা নিয়েই কিন্তু প্রেজেন্ট করে। কিন্তু সবচাইতে দুঃখের বিষয় হচ্ছে যে আমরা ফার্দার যখন সেটা রেলিভেন্ট ইনভেস্টিগেশন অবধি যাই, ম্যাক্সিমাম লোক সেই স্টেজ অবধি পৌঁছতেই চায় না। ওদের ধারণা হয় যে নাক ডাকা মানে মেবি নাকের নিজস্ব কোনো একটা সমস্যা আছে, যেটার থেকে হয়তো নাক ডাকা হচ্ছে। ডাক্তারবাবু জাস্ট একটা স্পেকুলাম ঢোকাবেন, ঢুকিয়ে নাকের ভিতরটা পরিদর্শন করে নেবেন, দেখে নেবেন কি সমস্যা আছে, আর একটা কিছু রেমেডি করে দেবেন। বাট এটা নাকের লোকাল কোনো সমস্যা নয়। নাক ডাকা তো মানে আমাদের নেজাল ক্যাভিটির কোনো লোকাল সমস্যা নয়, ইটস আ ফার বিগার সিস্টেমিক ডিসঅর্ডার। সেই সিস্টেমিক ডিসঅর্ডার আমাদের কমপ্লিট ইভ্যালুয়েশনের দরকার। সেই স্টেজ অবধি ম্যাক্সিমাম লোক পৌঁছতে চাই না, এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলে। আমি জানি না আদার ফিজিশিয়ানস কি ধরনের অভিজ্ঞতা ফেস করেছেন। এইটার চিকিৎসা কি ম্যাডাম? আচ্ছা, নাক ডাকার সবচাইতে বড় অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার সবচাইতে বড় যেটা কালপ্রিট বা যে মেটাবলিক ফ্যাক্টর অ্যাসোসিয়েটেড, সেটা কিন্তু ওবেসিটি। ওজন বৃদ্ধি, ওবেসিটি বা ওভারওয়েট। ইট হ্যাজ আ ভেরি মানে পজিটিভ রিলেশন উইথ দিস অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া। কারণ আমাদের অনেক সময় এয়ারওয়ে অবস্ট্রাকশন হয়ে যায়, যেমন আমাদের বাল্কি বেস অফ টাং হয়ে যায়, প্যালেট বাল্কি হয়ে যায়। তো তার জন্য কি হয় যে আমাদের যেখান দিয়ে এয়ারওয়ে মানে আমাদের যেখান দিয়ে শরীরে অক্সিজেন প্রবেশ করবে বা এয়ার প্রবেশ করবে, সেই জায়গাগুলোর পথ অবরুদ্ধ হয়ে যাচ্ছে। তো সেটার জন্য আমাদের প্রাইমারিলি আমরা কাউন্সেলিং করার আগে হচ্ছে মানে মানে আমরা এটা ট্রিটমেন্ট করার আগে যে কোনো, যেটা আমি আপনাকে জাস্ট আপনার নেক্সট কোয়েশ্চেনের আনসার হিসেবে বলছিলাম, যে বিফোর স্টার্টিং অন এনি ট্রিটমেন্ট উই শুড রিচ এট এ প্রপার ডায়াগনোসিস।
তো সেই প্রপার ডায়াগনোসিসের স্টেজ অবধি ম্যাক্সিমাম লোক পৌঁছতে চায় না, যে যার জন্য আমাদের দরকার হয় একটা স্পেশাল ইনভেস্টিগেশন, যেটাকে আমরা বলি স্লিপ স্টাডিজ, বা টু বি মোর প্রিসাইজ পলিসোমনোগ্রাফি। ওকে, সো সেই আমাদের ইনভেস্টিগেশনটা দরকার হয়, যেটা আমাদের উইচ ইনভলভ স্লিপ স্টাডি, মানে বেসিক্যালি যেমন আমাদের 24 ঘন্টা কার্ডিয়াক মনিটরিং, অর্থাৎ আমাদের ইসিজি মনিটরিং, যেটাকে আমরা হল্টার ইসিজি বলি, সেরকম লোক অবহিত, তারা জানে। কিন্তু পলিসোমনোগ্রাফি যে ওভারনাইট আমরা কিন্তু অনেকগুলো প্যারামিটার্স মনিটর করছি, সেখানে আমরা যেমন দেখছি যে কতগুলো মানে ডিউরিং দ্য ওভার আ পিরিয়ড অফ টাইম, যখন মানুষটা ঘুমিয়ে আছে, স্লিপ মোডে আছে, মানে যে সময়টাতে তার নাক ডাকে স্লিপ মোডে, সেই সময় তার কতগুলো অ্যাপনিক এপিসোডস হচ্ছে, অর্থাৎ তার কতগুলো রেসপিরেটরি অ্যারেস্টের এপিসোডস হচ্ছে, কতগুলো হাইপপনিক এপিসোডস হচ্ছে, অর্থাৎ কতগুলো আমাদের মানে নর্মালের চাইতে কম শ্বাস আসছে। তো এই যে অ্যাপনিয়া হাইপপনিয়া, একটা আবার রেশিও করে ইন্ডেক্সও ক্যালকুলেট করা হয়, তার বেসিসে আমরা গ্রেডিং করি যে whether there is obstructive sleep apnea, whether it is mild, whether it is moderate, or whether it is severe, or it is even more than that. তো সেই যে স্লিপ স্টাডিজটা, ইট বিকামস ভেরি ইম্পর্টেন্ট ফার্স্ট স্টেপ, বা এই পলিসোনোগ্রাফিটা বিকামস এ ভেরি ইম্পর্টেন্ট ফার্স্ট স্টেপ টুয়ার্ডস দ্য ডিটেকশন অ্যান্ড ফার্দার ট্রিটমেন্ট অফ দি স্লিপ অ্যাপনিয়া। তো সেইটা অবধি আমি যেটা বলছিলাম যে লোকে মানে এটা সম্পর্কে এত কম জানে, লোকে বুকে সামান্য ব্যথা করলেই লোকে ইসিজি করতে ছোটে। বাট এই যে পলিসোনোগ্রাফিতে আমরা এতগুলো ফ্যাক্টর মনিটর করছি, যেখানে কিন্তু আমরা অ্যাট দ্য সেম টাইম সাইমালটেনিয়াসলি কার্ডিয়াক মনিটরিং করছি। আমাদের আবার আরও 21 চ্যানেল পলিসোনোগ্রাফিতে আরও বেশি, মানে ধরুন আমরা কিছুটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মনিটরিং চলে, আমাদের কিছুটা আপনাদের মানে মাল্টি সিস্টেম মনিটরিং চলে, তারপর আপনার পালমোনারি মনিটরিং চলে। তো যে মাল্টি সিস্টেম মনিটরিং চলছে ডিউরিং দ্য পার্সন ইজ অ্যাসলিপ, তো সেটা কিন্তু মানে ইট ইজ সামথিং, আমার তো মনে হয় ইউ ক্যান অলসো আন্ডারগো রুটিনলি অলসো একটা সার্টেন এজের পর। এই যে স্লিপ অ্যাপনিয়া বিষয়টা ম্যাম আপনি সুন্দর করে ব্যাখ্যা করলেন, এই বিষয়টা বুঝবো কি করে রয়েছে, মানে মানুষ বুঝবে কি করে? কন্টিনিউয়াসলি নাম ডাকাটাই কি একমাত্র সিম্পটম? এটা খুব ভালো প্রশ্ন করেছেন আপনি। প্রথম কথা হচ্ছে যে লোকে নানা রকম নানা কথা নিয়ে আমাদের কাছে প্রকাশ করে, আমাদের কাছে যেভাবে প্রকাশ করে আমি সেটাই বলি, কারণ লোকের মনে সেটাই আসে। আমি আমাদের মেডিকেল মানে বুকসে যে গাইডলাইন আছে সেদিকে একেবারেই যাচ্ছি না, যাতে সহজ পাঠ্যভাবে লোকে বুঝতে পারে সেটাই। একদম। অনেকেই এসে বলে প্রথম কথা হচ্ছে নাক ডাকা তো বলেই না, হ্যাঁ একেবারে গোপন হয়ে যায়, লাইটলি নিচ্ছি, কোনো ব্যাপারই লাইটলি না নিচ্ছে, এবং সেটা একটা ওনার কাছে খুব সোশ্যালটা একটা লজ্জাজনক বিষয়। তো অনেকে এসে বলে যে আমার গলাটা না খুব শুকিয়ে যায় ডাক্তারবাবু, আমার গলা প্রচন্ড রকম শুকিয়ে যাচ্ছে, আমি দেখছি সকালে উঠেই সেই পুরো গলা শুকনো হয়ে যাচ্ছে। আমি তারপরে নেক্সট কোয়েশ্চেনই বলে আপনাকে নাক ডাকে? হ্যাঁ না না করতে করতে মাথা হাঁটাতে বলে হ্যাঁ আমার না নাক, হ্যাঁ অল্প বিস্তর পাশে হয়তো ওনার হাজবেন্ড বা ভাই বলে না প্রচুর নাক ডাকে ডাক্তারবাবু। হ্যাঁ, তার মানে কি যে তার যথেষ্ট পরিমাণে যেহেতু অক্সিজেনেশন আসছে না, তার থ্রোটে একটা ড্রাইনেস চলে আসছে, এটা একটা সিমটম। আর একটা হচ্ছে যে পাশের লোকটা হয়তো দেখতে পাবে উনি মুখটা খুলে হাঁ করে শ্বাস নিচ্ছেন, তো সেইটা আর একটা সিমটম যে উনি মুখটা খুলে হাঁ করে শ্বাস নিচ্ছেন। অনেকের অনেক সময় দেখবেন যে মানে এক্সেসিভ স্যালাইভেশন হতে থাকে, বা আপনার মানে নেজাল ব্রিদিং কম, মাউথ ব্রিদিং হয়। অনেকেই কি করে রাত্রিবেলা ঠিক করে ঘুমোতে পারে না, বুক ধরফর করে উঠে পড়ে। তো এগুলো আরেকটু সিভিয়ার গ্রেড অফ স্লিপ অ্যাপনিয়ার জন্য। আরেকটা জিনিস হচ্ছে সকালবেলা, পরের দিন সকালবেলা পেশেন্ট তাকে ঘুম থেকে উঠে প্রচন্ড লেথার্জি ফিল করছে, ড্রাউজিনেস স্লিপিনেস ফিল করছে, সারাক্ষণ ঝিমুনি ঝিমুনি একটা ভাব, কারণ রাতে তো তার স্লিপটা প্রপার হয়নি, সে জানে সে ঘুমিয়েছে বাট সে তো প্রপার স্লিপ মোডে ছিল না। তো এইগুলো হচ্ছে আদার সিমটমস অফ স্লিপ অ্যাপনিয়া দ্যান স্নোরিং। ওকে, সেটা একটা ব্যাপার। কিন্তু যেটা আপনি বলেছিলেন আরেকটা কথা আমি যাই, যে অ্যাপার্ট ফ্রম ওবেসিটি, যেটা আপনি আপনার ডায়েট কন্ট্রোল দিয়ে বা এক্সারসাইজ দিয়ে খানিকটা রিডিউস করতে পারেন, তার সাথে অ্যাসোসিয়েটেড কোনো সিস্টেমিক মেটাবলিক ডিসঅর্ডার আছে কিনা ইউ শুড রুল আউট, লাইক আপনার কোনো ডিসলিপিডেমিয়া আছে কিনা, মানে রক্তে কোলেস্ট্রল বা ট্রাইগ্লিসারাইড, এগুলো দেখার দরকার আছে। বা আপনার কোনো অ্যাসোসিয়েটেড মানে হরমোনাল এন্ডোক্রিনাল কোনো ডিসঅর্ডার আছে কিনা, যেমন হাইপোথাইরয়েডিজম বা কিছু, যেটার জন্য আপনার ওয়েট গেইন হচ্ছে, সেইটাকে আপনাকে রুল আউট করতে হবে আর সেটা সঠিক চিকিৎসা করতে হবে। এবার হচ্ছে এগুলো হচ্ছে সিস্টেমিক ফ্যাক্টরস। প্রপারলি যদি ট্রিটমেন্টের মধ্যে সেই পেশেন্ট থাকে, এটা কি পুরোটা কিউরেবল?
হ্যাঁ সেইটাতে আমি একটুখানি জাস্ট একটু বলে দিই, তা নাহলে বুঝতে অসুবিধা হবে। যে এটা হচ্ছে কি সিস্টেমিক ফ্যাক্টরস বললাম, এবার ধরুন কিছু লোকাল ফ্যাক্টর আছে, যেমন ধরুন নাকের হাড় প্রচন্ড রকম ভাবে বাঁকা, একটা সাইডে হয়তো প্রচন্ড বাঁকা, বা যেটাকে আমরা বলি ডিভিয়েটেড নেজাল সেপ্টাম, বা টার্বিনেটস গুলো এতটাই হাইপারট্রফিড অ্যালং উইথ ডিভিয়েটেড নেজাল সেপ্টাম যে লোকালি আমার এয়ার এন্ট্রির পথটা আরো অবরুদ্ধ হচ্ছে। আর ধরুন কারণ হিউজ টনসিলার হাইপারট্রফি, টনসিল প্রচন্ড দুই সাইডে হাইপারট্রফি হয়, বেড়ে আছে। বা বাচ্চাদের ক্ষেত্রেও যে হয় না তা কিন্তু নয়, বাচ্চাদেরও কিন্তু নাক ডাকে, এটা আমি জানি না, মায়েরা অনেক সময় আসে যে ঘর 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 আওয়াজ করছে, তাই এরকমও তার মানে ভীষণ রকম কেস দেখেছেন তার মানে? একদমই বাচ্চাদেরও একটা তার স্নোরিং, মানে তাদের ক্ষেত্রেও বিষয়টাকে খুব নমিনাল ভাবে নেওয়া হয় নিশ্চয়ই, নাকি অতটা সিরিয়াসলি ভাবে নেওয়া না হয় না? নেওয়া হয় না, কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রেই, অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে বাচ্চাদের ক্ষেত্রে এই যে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার প্রাইমারি কজ হয়ে থাকে অ্যাডিনয়েড হাইপারট্রফি, যেটা আমাদের নেজোফ্যারিংসে একটা ধরনের একটা লিম্ফয়েড টিস্যু যেটা বৃদ্ধি পায়, পেয়ে সেটা হচ্ছে এয়ারওয়েকে অবস্ট্রাক্ট করে দেয়। তো এই ধরনের যেখানে আপনারা ধরুন মানে তার সাথে কনকারেন্টলি আবার টনসিলার হাইপারট্রফিও থাকে অনেক সময় বাচ্চাদের। তো এই যে যেখানে আমরা দেখছি যে লোকাল কজ অফ এয়ারওয়ে অবস্ট্রাকশন পাচ্ছি, ইন দ্যাট কেস রোল অফ ইএনটি সার্জন কামস ইন, উই ক্যান রিমুভ ইট অফ। আমরা সেটা সার্জিক্যালি আমরা অ্যাডিনয়েড, যেটা হাইপারট্রফিড অ্যাডিনয়েড, সেটাকে আমরা কেটে বাদ দিতে পারি, অ্যাডিনয়েডেক্টমি করতে পারি। আর এখন তো এন্ডোস্কোপিক অ্যাডিনয়েডেক্টমি এসছে, কোবলেশন মেথড এসছে, সো থিংস হ্যাভ বিকাম ভেরি ইজিয়ার। একদম আমরা প্রপার এন্ডোস্কোপিক গাইডেন্সে টিভিতে মনিটরে দেখে 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 জিনিসটাকে রিমুভ করছে, যে অ্যাডিনয়েড মাসটাকে রিমুভ করছে উইথ এক্সট্রিম প্রিসিশন। So that will give a lot of relief, but tonsil severely hypertrophy, অর্থাৎ আমরা ওরাল এয়ারওয়েকে অবস্ট্রাক্ট করে দিচ্ছি, তো সেক্ষেত্রে আমরা টনসিলকে রিমুভ করে দেবো। ইনফ্যাক্ট অ্যাবসলিউট ইন্ডিকেশন অফ টনসিলেক্টমি হচ্ছে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া। তো সেই ধরনের আমরা মানে যেখানে যেখানে আমরা লোকাল কজ অফ অবস্ট্রাকশন পাচ্ছি সেইগুলোকে যদি রিমুভ করে দিই, সেক্ষেত্রে আমার অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া ইমপ্রুভ করবে, ডেফিনেটলি নাক ডাকা ইমপ্রুভ করে যাবে, অ্যালং উইথ কন্ট্রোল অফ দ্য ইমপ্রুভ করে যাবে মানে কি কন্ট্রোলে থাকবে? হ্যাঁ, মানে আমার এয়ারওয়েতে ইমপ্রুভ করে যাচ্ছে। আচ্ছা, অ্যালং উইথ হচ্ছে আমার কন্ট্রোল অফ দ্য মেটাবলিক সিস্টেমিক ফ্যাক্টরস, যেগুলো আমি বললাম, সুগার হোক বা থাইরয়েড হোক বা কোলেস্ট্রল ট্রাইগ্লিসারাইড হোক, এগুলো। এবং এছাড়া যে বড় সার্জিক্যাল পদ্ধতি অ্যাভেলেবল আছে, এটাকে উভিউলো প্যালেটোফ্যারিঙ্গোপ্লাস্টি বলা হয়, যেটা খুব একটা প্রচলন নেই, খুবই কম প্রচলন, লাস্ট রিসর্ট হিসেবে সেই দিকেও যাওয়া যেতে পারে, বাট ইউজুয়ালি এত দূর অবধি করাতে হয় না। এবং প্রেলিমিনারি স্টেজ, মানে যেখানে আমার অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া ফার্স্ট ডিটেকশন হলো বাই পলিসোমনোগ্রাফি, ধরুন মানুষটা এমন একটা ট্রানজিশন ফেজে দাঁড়িয়ে আছে, সে হয়তো হিউজলি ওবেস, তার 90 কেজি কে 100 কেজি বডি ওয়েট, আর তার সাথে হচ্ছে গিয়ে মানে তার মানে হয়তো খুব হাই ট্রাইগ্লিসারাইডেমিয়া বা হয়তো কোলেস্ট্রল খুব হাই, মানে সবকিছু নিয়ে উনি উপস্থিত হয়েছেন। তো আমি মানে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া এমন একটা জিনিস না যে আমি ছট করে একটা কোনো ওষুধ দিয়ে দিলাম স্টেরয়েডের মতো, সে চট করে একটা অ্যাকশন করে ম্যাজিকের মতো কাজ করে দিল, সেটা তো পসিবল না। তো এই ট্রানজিশন ফেজে পেশেন্ট হ্যাজ টু বি ডিপেন্ডেন্ট অন সামথিং উইচ ইজ কল্ড এ সিপ্যাপ। তো সিপ্যাপ মেশিনটা সে নিজেই পজিটিভ এয়ারওয়ে প্রেশার জেনারেট করবে কন্টিনিউয়াস। এই বিষয়টা কি সিপ্যাপ? এটা বেসিক্যালি একটা মাস্ক, আচ্ছা, উইথ জেনারেট সাম কন্টিনিউয়াস পজিটিভ এয়ারওয়ে প্রেশার। এটা নিজেই সেন্স করবে যে আমার কতটা অক্সিজেন, মানে ডিউরিং স্লিপ টাইম একটা মানে একটা সিপ্যাপ মেশিন থাকবে। তো ইট উইল বি কানেক্টেড টু আ ফেস মাস্ক, যেটা ঘুমের সময় ওই মানুষটা মানে হু ইজ হ্যাভিং দ্যাট স্লিপ অ্যাপনিয়া শুড বি ডিপেন্ডেন্ট অন। মানে এটা ডক্টর বলে তবেই তিনি ইউজ করতে পারবেন, তাই তো? অবভিয়াসলি ডক্টর রেকমেন্ড তো করতেই হবে, হ্যাঁ। বাট ফার্স্ট পয়েন্ট যেটা বললাম, পলিসোমনোগ্রাফি না করলে কোন লেভেলে কি স্লিপ অ্যাপনিয়া আছে আমরা ডিরেক্টলি করতে পারবো না। সিভিয়ার হয় তাহলেও কি তার একই পদ্ধতি? অবশ্যই প্রথমে সিপ্যাপে তো যেতেই হবে, সিভিয়ার হলেই তো সবার আগে আপনাকে সিপ্যাপ তো নিতেই হবে। সেটা না হলে, কারণ আমার শরীরে যে অক্সিজেন ঘাটতি হচ্ছে সাময়িকভাবে, তো আমাকে সেই ঘাটতিটাকে তো সাপোর্ট দিয়ে রাখতে হবে। প্রিলিমিনারি স্টেজ হলেও এই একই পদ্ধতি কি? মানে তাকে প্রিলিমিনারি স্টেজ হলে ইউ ক্যান ডেফিনেটলি ইউ ক্যান, বাট স্টিল মানে ইউ ক্যান ওয়েট অ্যান্ড ওয়াচ যে আমি আর কি কিভাবে করতে পারি একদম। বাট মডারেট বা সিভিয়ার হলে তো সিপ্যাপ ইজ হাইলি ইন্ডিকেটেড, যে আপনাকে সেটার নির্ভরশীল হয়ে থাকতেই হবে টিল ইউ ক্যান কারেক্ট দ্য লোকাল অর দ্য সিস্টেমিক মেটাবলিক ফ্যাক্টর। তো আপনার শরীরে অক্সিজেন ঘাটতিটাকে আমাদের প্রতিরোধ করা হচ্ছে নাম্বার 1 টার্গেট। আই হ্যাভ টু
আমি আপনাকে বাঁচাতে চাই, সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আপনার নাক ডাকা কমানোটা, আপনার লোকের হাসি মজা কমানোটা আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য, প্রাইমারিলি উদ্দেশ্য হচ্ছে যে আই হ্যাভ টু সেভ মাই পেশেন্ট। সেই জন্য ফার্স্ট থিং ইজ আই হ্যাভ টু গিভ ইউ এনাফ অক্সিজেন সাপ্লাই, আই হ্যাভ টু সেভ দ্য অর্গানস ফ্রম লেস পারফিউশন ইনজুরি। তো সেটার ক্ষেত্রে আমার প্রথম আশ্রয় হচ্ছে সিপ্যাপ, সেটা আমাদের নিতেই হবে। এছাড়াও কি আর কোনো ওষুধ আছে বা ড্রপ? না, আমি আমি নিজে যেটা করি পেশেন্টদের ক্ষেত্রে, কারণ আমার কিছু নেজাল স্প্রেজ আমি ইউজ করি, অবশ্যই নট নেজাল ডিকনজেস্টেন্ট, সাম আদার টাইপস অফ নেজাল স্প্রেজ। আর যেটা আমার মনে হয় যে কিপস দ্য নেজাল এয়ারওয়ে আ লিটল বিট পেটেন্সিকে ইমপ্রুভ করে, বাট সেটা যে খুব বেশি সাহায্য করে বা নাক ডাকা প্রতিরোধে খুব বেশি তার রোল আছে তা নয়, বাট ইটস জাস্ট বিট অফ সাপোর্টিভ, সেটা জাস্ট টু কিপ দ্য নেজাল পেটেন্সি ক্লিয়ার। বাচ্চাদের ক্ষেত্রে কারণগুলো কি একই? বাচ্চাদের ক্ষেত্রে আমি যে বললাম কমনেস্ট কারণ হয় অ্যাডিনয়েড হাইপারট্রফি। বাচ্চাদের ক্ষেত্রে এই ধরনের ওবেসিটি বা এইটা কমনেস্ট। হ্যাঁ, ওই কারণে ওবেসিটির কথাটাই আমি ধরে বলছি যে বাচ্চাদের ক্ষেত্রে তাহলে যদি এই কারণটা হয়ে থাকে, বাচ্চাদের ক্ষেত্রে চিকিৎসা পদ্ধতি কেমন হবে? বাচ্চাদের ক্ষেত্রে চিকিৎসা পদ্ধতি এক্সট্রিমলি সার্জিক্যাল, অ্যাডিনয়েড আর টনসিলকে কেটে বাদ দিয়ে দিলে সেটাকে রিভার্স করা যায়। বাচ্চাদের ক্ষেত্রে এটাই ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়। আমরা যদি সেটাকে সার্জিক্যালি রিমুভ করে দিই অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, সো আমাদের এয়ারওয়ে অবস্ট্রাকশন চলে যাবে। আচ্ছা ম্যাডাম, এই একটা বিষয়ে জানতে চাইবো যে গলার সাথে এর কোনো সম্পর্ক রয়েছে? গলার সাথে এর সম্পর্ক থেকে মানে যেটা যেটা আমি আপনাকে শুরুতেই বললাম যে ড্রাইনেস অফ থ্রোট, আমার গলাটা মানে শুকিয়ে যাচ্ছে, শুকনো হয়ে যাচ্ছে, বা আমার ঘন ঘন মনে হচ্ছে একটা চোকিং সেন্সেশন আসছে, মানে চোখ হয়ে যাচ্ছে। এটা প্রায় যাদের অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া আছে তারা এই কমপ্লেনটা করে। আচ্ছা ম্যাডাম, আর একটা বিষয় যে এই কান থেকে মানে নাক নিয়ে তো আমরা এতটা বিস্তর আলোচনা করলাম, কানের যে সমস্যাটা হয়, কান থেকে প্রায় পুঁজ বেরোয়, কান থেকে রস বেরোয়, কানে ব্যথা হয়, এটা কি কারণে হতে পারে? আচ্ছা, কান থেকে যেহেতু আমরা নাক নিয়ে আলোচনা করলাম, তাই আপনাদের একটু বলে অনেকেই জানে না যে নাকের সাথে কানের একটা প্রত্যক্ষ যোগাযোগ আছে। There is an anatomical connection between the nose and the ear because the middle ear cavity is directly connected to the nasopharynx by the eustachian tube. এই একটা অনেক সময় আমাদের পেশেন্ট আমাদের কাছে আসে যাদের প্রচণ্ড কানে ব্যথা নিয়ে আসে, আমি তাদের বলি কানে একদম ড্রপ দেবেনই না, নাকে ড্রপ দেবেন, আপনার কানে ব্যথা সেরে যাবে, কানে কোনো ড্রপ দেবেন না, একদমই দেবেন না। এবং অনেক পেশেন্ট সেটা নিয়ে এত বেশি কোয়েশ্চেন করে, এত বেশি হয়রান করে, হ্যারাস করে, এবং তারপরে তারা আলটিমেটলি সেই মানে ডাক্তার যেটা বলেছে সেটা তারা শোনেও না। অনেক সময় আই এম সরি টু সে ইন ফ্রন্ট অফ দ্য লাইভ ক্যামেরা, বাট অনেক সময় অনেক ফিজিশিয়ানের কাছে যায় যারা হু ইজ নট এন ইএনটি স্পেশালিস্ট, এবং সেই ফিজিশিয়ানরা মিসগাইড করে, বলে কানে ব্যথা হচ্ছে, কানে ড্রপ দাও, ডাক্তারবাবু নাকে ড্রপ দিয়েছে, কেন নাকে ড্রপ দিচ্ছ? So this is a very misconception, it needs to be corrected. মানে আমি অনেক পেশেন্টের প্রতি ভীষণ বীতশ্রদ্ধ, because there is a direct communication between the middle ear cavity and the nasopharynx. তো অনেক সময় আমাদের নাকের কারণে কান ব্লক হয়ে যায়, কানে ব্যথা করে, ডিউ টু ওটাইটিস মিডিয়া উইথ ইফিউশন, ডিউ টু অ্যাকিউট ওটাইটিস মিডিয়া, অর ডিউ টু ইউস্টাচিয়ান টিউব ডিসফাংশন। তো সেগুলো আমি কি করে কারেক্ট করব? দের ইজ অ্যান ইনট্যাক্ট ইয়ারড্রাম, আপনার তো কানের পর্দা তো ইনট্যাক্ট আছে, তাতে তো কোনো ফুটো নেই, ছিদ্র নেই, তো হাউ টু অ্যাক্সেস দ্য মিডল ইয়ার? মিডল ইয়ার তো কানের পর্দার পিছনে থাকে, আপনি কি কানটার পর্দাটা ফুটো করে দিয়ে তার মধ্যে যদি ড্রপ ঢোকাবে? নিশ্চয়ই না, কানের ড্রপ নিশ্চয়ই না। তো দ্য অনলি রুট টু অ্যাক্সেস দ্য মিডল ইয়ার ইজ ইয়োর নোজ। সেই জন্য সেক্ষেত্রে আমাদের নেজাল ড্রপস, নেজাল স্প্রে, স্টিম ইনহেলেশন, that will relieve far more these kinds of pathologies of the middle ear, like the otitis media with effusion, like the acute otitis media or the eustachian tube dysfunction. সেখানে কানের ড্রপের কোনো ইন্ডিকেশন নেই, রাদার নাকের ড্রপ বা নেজাল স্প্রেজ হেল্প আ লট। মানে কান থেকে কানে যে সমস্যাগুলো হয়, যে মানে রস পড়া, পুঁজ হওয়া বা কানে ব্যথা হওয়া, এগুলো মানে কারণটা এগুলো কি কি? মানে আমি দেখেছি প্রবণতা অনেকেরই অনেক বেশি রয়েছে, প্রায়ই তাদের হয়, আর প্রায় তারা পেন কিলার খায়, প্রায় তারা যায় আর কানে ড্রপ দিতে দেখি। এই যে বিষয়টা, এটা কি কোনো জটিল রোগ, তার মানে তার শরীরে বাসা বাঁধছে? একদমই সে নেগলিজেন্সের কারণে সেটা হয়তো সে এড়িয়ে যাচ্ছে। একদমই, অ্যাকচুয়ালি কিন্তু আপনি যেটা বললেন তার অনেকগুলো ফ্যাক্টরস আছে, অনেকগুলো মাল্টিপল রিজনস আছে, আমি অতগুলোতে যাচ্ছি না, হয়তো আমাদের সেই সময়ও হবে না, বাট দ্য কমনেস্ট কজের মধ্যে আমরা যাই।
যেটা আপনি বলেন ঘন ঘন কান দিয়ে পুজ বেরোচ্ছে, রস করাচ্ছে, লোকে একটা কানের ড্রপ দিচ্ছে, একটা ওষুধ খাচ্ছে, ঠিক হয়ে যাচ্ছে, আবার কিছুদিন পরে 1-1.5 মাস পরে এসে বলছে আবার ডাক্তার একটা ওষুধ লিখে দিন আবার। দিস ইজ অ্যাকচুয়ালি ক্রনিক ওটাইটিস মিডিয়া when it is persisting over months or years, যে ডিসচার্জিং ইয়ার। তো দিস ইজ কল্ড ক্রনিক ওটাইটিস মিডিয়া বা ক্রনিক সাবপিউরেটিভ ওটাইটিস মিডিয়া। এবার ক্রনিক সাবপিউরেটিভ ওটাইটিস মিডিয়া ক্যান বি সেফ ভ্যারাইটি, ক্যান বি আনসেফ ভ্যারাইটি। যখন আমরা সেফ ভ্যারাইটি টাইপ অফ ক্রনিক ওটাইটিস মিডিয়াতে যাচ্ছি, যেখানে আমাদের কানের পর্দা ছিদ্র হয়ে গেছে, ঠিক আছে, তো সেক্ষেত্রেও রসপুজ যেমন করাতে পারে, সেরকম আমাদের আবার আনসেফ ভ্যারাইটি অফ ক্রনিক ওটাইটিস মিডিয়াও আছে, যেটা প্রেজেন্টস উইথ ফরএভারলি ডিসচার্জিং আর পারসিস্টেন্টলি ডিসচার্জিং। আর আপনার কোনো ড্রপ দিয়ে এই দিয়ে সেই দিয়ে কিছু দিয়েই কমবে না, ইয়ার উইল কিপ অন ডিসচার্জিং, উইচ ইউজুয়ালি প্রেজেন্টস উইথ কলেস্টিওটোমা অ্যান্ড ম্যাস্টয়েডাইটিস। তো ম্যাস্টয়েডাইটিসটা কি, যেটা হচ্ছে আমাদের মানে কানের পিছনে যে বোনটা থাকে ম্যাস্টয়েড বোন, মানে শুধু যে আমাদের মানে লোকালি মিড লেয়ার ক্যাভিটি ইনফেক্টেড হচ্ছে তা না, তো ইট হ্যাজ স্প্রেড বিয়ন্ড দ্য মিড লেয়ার ক্যাভিটি অ্যান্ড হ্যাজ ইনভেডেড দ্য ম্যাস্টয়েড বোন উইচ ইজ রাইট বিহাইন্ড দ্য মিড লেয়ার, মানে আমাদের এখানে যে বোনটা আছে সেই ম্যাস্টয়েড বোনটা। আদার দেন দ্যাট আমাদের কানের ইয়ার অসিকলস আছে। এবার আপনি যদি পারসিস্টেন্টলি এই ইয়ার ডিসচার্জকে ইগনোর করে যান, ইউ ক্যান ইভেন রিচ আ স্টেজ যেখানে আপনার যে ইয়ার অসিকলস আছে ম্যালিয়াস ইনকাস স্টেপিস, সেগুলো might get eroded, যদিও ইনকাস ইজ ইউজুয়ালি দ্য কম্পোনেন্টস অ্যান্ড দ্য ফার্স্ট বোন টু গেট eroded, বাট আলটিমেটলি আপনার এই ধরনের যে ইয়ার অসিকলস বা ছোটো ছোটো ইয়ার বোনস আছে সেগুলো পর্যন্ত মাইট গেট ইরোডেড আপনি যদি এটাকে লং নেগলেক্ট করে যান, এটার কোনো ট্রিটমেন্ট না করেন। তো ট্রিটমেন্ট প্রাইমারিলি অবশ্যই হচ্ছে গিয়ে আপনার সার্জিক্যাল। প্রথমে আপনার কান দিয়ে রস করাবে, আপনি ওষুধ খাবেন, রসে পরবর্তীকালে যত কমপ্লিকেশনসের দিকে বেড়ে যাবে জিনিসটা, তত আপনি দেখবেন যে কানে ব্যথা হচ্ছে, মানে ক্রনিক ওটাইটিস সাবপিউরেটিভ ওটাইটিস মিডিয়া আইডিয়ালি পেন হওয়ার কথা না, ব্যথা হচ্ছে বা প্রচণ্ড জ্বর আসছে, বা ধরুন আমার প্রচণ্ড হেডেক হচ্ছে, মাথা ব্যথা করছে, বা ধরুন ফাটাই করছে, মাথা ঘোরাচ্ছে, তার মানে ইট হ্যাজ মানে অ্যাডভান্স টু আ কমপ্লিকেটেড স্টেজ অফ ক্রনিক সাবপিউরেটিভ ওটাইটিস মিডিয়া। তো before going to the advanced stage we can arrest it at a far earlier stage যদি আমরা সেখানে সার্জিক্যাল অপশন আছে ডেফিনেটলি, কারণ এর মেডিকেল ম্যানেজমেন্ট ইজ জাস্ট টেম্পোরারি, ইটস আ স্টপ গ্যাপ। তো আমাদের সার্জিক্যাল ম্যানেজমেন্ট আছে, আর এখন মাইক্রোস্কোপি বা এন্ডোস্কোপিক সার্জারিজ চলে এসছে। তো সো এটা নিয়ে আমাদের এটা আরেকটা জিনিস যেটা আপনি বললেন লোকে খুব নেগলেক্ট করে, মানে কান আর রস গড়াচ্ছে, বুকে ব্যথা করলে দৌড়ে চলে যাবে সঙ্গে সঙ্গে, যে এখনই পারলে একটা আপনি সিএজি করিয়ে নিন, আপনার ইন্ডিকেশন থাকুক আর নাই থাকুক, কিন্তু কান দিয়ে রস গড়াচ্ছে লোকে আর কানের জন্য কোনো অপারেটিভ প্রসিডিওরে থেকে গড়াতেই চায় না। ম্যামের কাছে জানতে চাইবো সেটা হচ্ছে এই যে বিষয়টা কানে জল ঢুকে যাবে, কানে জল ঢুকলে কানে ব্যথা হবে, এইটা কি ধারণাটা কতটা সত্যি? মানে এই বিষয়টা কানে জল ঢোকা বিষয়টাই বা আদতে কি, কানে কি করে জল ঢুকবে? আচ্ছা, এটা একটা খুব সুন্দর প্রশ্ন আপনি করলেন, কারণ আমার কাছে তো ম্যাক্সিমাম পেশেন্ট এই কমপ্লেন নিয়ে আসে যে আমার কানে জল ঢুকে গিয়েছিল, তারপর থেকে কান টানা ফড়ফড় ফড়ফড় করছে, কানে জলটা বার করার জন্য একজন আমাকে বললো যে আমি লাফালাফি করেছিলাম, দুমদাম করে নাচানাচি করেছি, মাথা জাকিয়েছি, জলটা বেরোলো না। তারপরে আরেকজন আমাকে সেদিন বললেন যে আমি কানে আরও কিছু জল ঢুকিয়ে দিলাম, দিয়ে যদি আরও জল বার করে দেওয়া যায়, কেউ বলছে সর্ষের তেল ঢুকিয়ে দিলাম, জল বেরোচ্ছে না। এবার এই ধরনের মিসকনসেপশন মানে আমাদের সোসাইটি এখনও কেন এতটা মানে অ্যাওয়ারনেস, মেডিকেল অ্যাওয়ারনেস ওয়াইজ পিছিয়ে আছে আমি জানি না। আমার কানের মধ্যে কোনো বালতি আছে যে আপনি জল ভরে ঢুকিয়ে রেখে দেবেন, কানে জল ঢুকে বসে আছে, এগুলো একটা মিথ, একটা মিসকনসেপশন। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে লোকেদের ঠান্ডা লাগে, ইউস্টাইশন টিউব ডিসফাংশন হয়েছে, কানের ভিতরটা ফটফট ফটফট করছে, তাদের ধারণা বা কানের ভিতরে জল ঢুকে বসে আছে। মানে ইনট্যাক্ট ইয়ারড্রাম, ভিতরে মিডলার ক্যাভিটি, কোথা দিয়ে জল ঢুকে? আপনার তো ইনট্যাক্ট ইয়ারড্রাম। ইন কেস ইউ হ্যাভ আ পারফোরেশন, তখন কিন্তু আমরা সব সময় বলি যে আপনি কানে তুলো দিয়ে বা কানে, আমি প্রেফার করি ডিসপোজেবল ইয়ার কাভার। তো ইয়ার কাভার দিয়ে সবসময় চান করুন, বিকজ সেক্ষেত্রে কানে যদি ভিতরে জল ঢুকে যায় ইট মে ইনফেক্ট দ্য মিডল ইয়ার ক্যাভিটি। বাট ইনফেক্টেড সোর্স অফ ওয়াটার এক্সটার্নাল, যে কিছু এক্সটার্নাল ইয়ারের কিছু ইনফেকশনস আছে, তার মধ্যে কমনেস্ট হচ্ছে কি ওটোমাইকোসিস বা ফাঙ্গাল ওটাইটিস এক্সটার্না, ইয়ারের ফাঙ্গাস, সেটা করতে পারে, এটা যদি ইনফেক্টেড সোর্স অফ ওয়াটার হয়। তো সেইগুলোকে অ্যাভয়েড করার জন্য আমি নিজে কিন্তু ব্যক্তিগতভাবে করি, এবং আপনাদের সবাইকে বলবো যে আপনারা করুন। আপনার কানে কোনো প্যাথোলজি থাকুক না থাকুক, কোনো ব্যথা থাকুক না থাকুক, কোনো সমস্যা থাকুক না থাকুক, কানকে স্নানের সময় বা শ্যাম্পু করার সময় বা হেয়ার ডাই করার সময় প্রোটেক্ট করুন। আই পার্সোনালি প্রেফার টু ইউজ ডিসপোজেবল ইয়ার কাভার্স। ওকে,
ওকে ডিসপোজেবল ইয়ারটুথ কভারস ম্যাম বলেছেন। আরও বেশ কয়েকটা বিষয় নিয়ে ম্যামের কাছে যাব, সেটা হচ্ছে যে এই যে কানে কম শোনার প্রবণতা, আমরা দেখেছি যারা একটু বয়স্ক তাদের মধ্যে এই প্রবণতা তো ছিল, বার্ধক্যের কারণে হতো এখন বলা যায়। এখন ইয়াং যারা 25 থেকে 30, 35 তাদের মধ্যেও প্রবণতাটা ধীরে ধীরে বাড়ছে, এটা কেন ম্যাম? একটা বড় কথা আমি বলে দিই, যেটা হচ্ছে এটা বলার আগে জাস্ট একটা জিনিস ছোট্ট করে বুঝে নিতে হবে যে কানের কিন্তু কম শোনাটা কিন্তু যেটাকে আমরা হিয়ারিং লস বলি, সেটা কিন্তু ইউজুয়ালি প্রাইমারিলি 3 ধরনের হয়। ইট ক্যান বি কন্ডাক্টিভ হিয়ারিং লস, ইট ক্যান বি সেন্সরি নিউরাল হিয়ারিং লস, ইট ক্যান বি মিক্সড হিয়ারিং লস। তো আমাদের বার্ধক্যজনিত যেটা আপনি বলছিলেন, যেটা প্রেস বাই অ্যাকিউসিস বলা হয়, ইট ইজ প্রাইমারিলি সেন্সরি নিউরাল হিয়ারিং লস। ইয়াংদের মধ্যে ইউজুয়ালি সেন্সরি নিউরাল হিয়ারিং লস হয় না, ইউজুয়ালি হতো না আর কি, হয় না আমি বলবো না, হতো না, অ্যাপার্ট ফ্রম সেটা যদি তার কোনো অকুপেশনাল হ্যাজার্ডস থাকে, যে সে এমন কোনো একটা ধরুন গানশেল ফ্যাক্টরিতে কেউ কাজ করে বা কোনো একটা বড় ফ্যাক্টরিতে কাজ করে যেখানে কনস্ট্যান্ট এক্সপোজার টু লাউড সাউন্ডস আছে, তো তাদের ক্ষেত্রে আমাদের কানে এই ধরনের হিয়ারিং লস চলে আসার খুবই প্রবণতা থাকে, বিকজ দ্যাট ইজ তার অকুপেশনাল হ্যাজার্ড। সে ওই ধরনের অকুপেশন আছে, বা ধরুন অনেকে টানা বাইক ড্রাইভ করছে, বাইকও প্রচণ্ড হিউজ নয়েজ জেনারেট করে, তো এই ধরনের বা কেউ হয়তো মানে হেডফোন ক্রনিক্যালি ইউজ করছে, বা কোন মিউজিক ইন্ডাস্ট্রিতে আছে যাদের সারাক্ষণ হেডফোন ইউজ করেই কাজ করতে হচ্ছে, তাদের ক্ষেত্রে এই প্রবণতাটা চলে আসে। তো এখনকার ইয়াং জেনারেশনেও সেন্সরি নিউরাল হিয়ারিং লস চলে আসছে, তার প্রধান কারণ হচ্ছে গিয়ে যে সারাক্ষণই লোকেরা ইয়ারফোন আর হেডফোন নিয়ে বসে থাকে। হ্যাঁ, এটা একটা আমি টানা এই টপিকে আসতাম যে ম্যাম এইটা করাটা কতটা আমাদের জন্য যুক্তিযুক্ত হচ্ছে। সারাক্ষণই ব্লুটুথে কাজ করা বা সারাক্ষণ কানে কিছু না কিছু মানুষের চলছে মিউজিকের সঙ্গে কাজ করা, বিষয়টা এটাই তার কারণ না, এটা একমাত্র কারণ না। যারা কাজ করে যাচ্ছে তারা তো তাদের ডিউ টু দ্য অকুপেশনালিজম, যারা কাজ করছেও না তারাও এখন মানে আমাদের এই মোবাইল জেনারেশনের যুগে তারাও হেডফোন ছাড়া 1 মিনিট বাঁচতেই পারে না, সারাক্ষণই ইয়ারফোন লাগিয়ে কিছু না কিছু শুনছে, গান শুনছে, করেই যাচ্ছে। বাট আমি সবসময় রেকমেন্ড করবো সাউন্ড থাকে সপ্তমে, কারণ একটা দের ইজ এ সার্টেন ডেসিবেল লিমিট, যেই লিমিট অবধি আপ টু আ সার্টেন আওয়ার্স একটা পারমিসেবল ডেসিবেল লিমিট আছে, তার বিয়ন্ডে যদি সেই মানে সেই সাউন্ড এক্সপোজারটা নিয়ে নেয় তাহলে কিন্তু আওয়ার্স বলবো না, ইভেন মিনিটস, মানে ডেসিবেলের সাথে একটা টাইম ডিউরেশন আর একটা প্রত্যক্ষ রিলেশন আছে। তো সেই টাইম লিমিটকে যদি সে ক্রস করে যায় ফর দ্যাট সার্টেন ডেসিবেল, তার যে হেয়ার সেলসগুলো আছে কানে, যে আউটার হেয়ার সেলসগুলো আছে, সেগুলো কিন্তু পার্মানেন্টলি অ্যান্ড ইররিভার্সিবলি ড্যামেজড হয়ে যাবে, সেটাকে কিন্তু মানে রিভার্স ব্যাক করার আর কোনো জায়গা থাকবে না। তো আপনি যত মানে এই এক্সপোজারটা নিতে থাকবেন, আপনার তো তত হেয়ার সেলস ক্রমশ পার্মানেন্টলি ড্যামেজড অ্যান্ড ইররিভার্সিবলি ড্যামেজড হতেই থাকছে, তাই না? তো আপনাকে হয় সাউন্ড লেভেল অনেকটা নিচুতে রাখতে হবে, অথবা ক্রনিক এক্সপোজার করলে হবে না, একটুখানি শোনার পরে তারপরে আপনার সেটাকে মানে বন্ধ করে দিতে হবে, সেই সাউন্ডটা শোনাকে আপনাকে কমিয়ে দিতে হবে। কিন্তু এটা আপনি যেটা বলেন দ্যাট ইজ ডিউ টু সেন্সরি নিউরাল হিয়ারিং লস। আরেকটা কারণে হয় যেটা হচ্ছে ওটোটক্সিসিটি, কিছু ধরনের কেমিক্যালস আছে যেগুলো আমাদের মানে কানের নার্ভকে নষ্ট করে দিতে পারে, তো সেগুলোর মাত্রা আমি বলবো যে খুব বেশি আছে, সেটা কমই আছে এখনকার যুগে। আরেকটা যেটা আমি আপনাকে বলছিলাম যে কন্ডাক্টিভ হিয়ারিং লস, এই যে যেমন আপনি যেটা আমাকে একটু আগে কোয়েশ্চেনে করলেন যে আমার কানের রস করায়, আমার ঘন ঘন তো ওই যে পর্দায় যে ছিদ্র আছে, আমি যেটা আপনাকে বলছিলাম যে ক্রনিক সাপিউরেটিভ ওটাইটিস মিডিয়া, তারাও কিন্তু কানে কম শুনতে পায়। তাদের ক্ষেত্রে কিন্তু মানে যদি সেটা এক্সক্লুসিভলি কন্ডাক্টিভ হিয়ারিং লস হয়, মিক্সড লসও হতে পারে, যদি এক্সক্লুসিভলি কন্ডাক্টিভ হিয়ারিং লস হয় তাদের কিন্তু যদি আমরা সার্জিক্যালি নকল পর্দা তৈরি করে দিই আবার, বা ম্যাস্টয়েড ক্লিয়ার করে দিই, তখন কিন্তু তারা শুনতে পাবে, নর্মাল শুনতে পাবে, মানে ইট ক্যান বি সার্জিক্যালি কারেক্টেড। আচ্ছা, এইগুলোর কি ঘরোয়া চিকিৎসা আদৌ আছে? এগুলোর বলতে মানে পার্টিকুলার কানে কেউ কম শুনছে, হ্যাঁ, বা কান থেকে রস পুঁজ বেরোচ্ছে, কানে ব্যথা, ঘরোয়া চিকিৎসা কি আদৌ আছে? একেবারেই নয়। প্রথম কথাই বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। বিশেষজ্ঞ একদমই না, লোকে অনেকে তো বলে কানে কম শুনছে একটা ড্রপ দিয়ে দিন না যাতে কানে ভালো। এখানে হিয়ারিং কামস ইন দ্য রোল অফ অডিওমেট্রি বা দ্য অডিওলজিক্যাল ইনভেস্টিগেশনস, অ্যান্ড আমার তো পরামর্শ হচ্ছে ইউ শুড অলওয়েজ আন্ডারগো স্ক্রিনিং অডিওমেট্রি অ্যাটলিস্ট টুয়াইস অর ওয়ান্স আ ইয়ার, যেরকম আমরা ইসিজিটা করেই নিই ওয়ান্স আ ইয়ার, সেরকম আমাদের একটা স্ক্রিনিং অডিওমেট্রি ওয়ান্স আ ইয়ার করে নেওয়া উচিত, আপনার কানে কোনো সমস্যা থাকুক নাই থাকুক। কারণ আপনার কান মানে কতটা আপনার মানে ডেসিবেল অফ হিয়ারিং লস কী মাত্রায় থাকছে সেটা আপনার প্রত্যেক ইয়ারে মনিটরিং করা উচিত। আর অডিওমেট্রি ইজ মানে সাচ এ রুটিন অ্যান্ড আ পেনলেস প্রসিজিওর আর ভেরি লেস টাইম টেকিং।
তো এই উইদাউট অ্যান অডিওমেট্রি অনেকে এসে বলে যে আমি কানে কম শুনছি, একটা কোনো ড্রপ দিয়ে দিন না, সর্ষের তেল ঢেলে দিন না, আমার কানে শোনাটা, ইট ইজ নট পসিবল, বিকজ কারণ কানের আমাদের যে শোনা সেটা তো আমাদের ইনার ইয়ার মেনটেন করছে না, তো সেটা আমি কোনো ড্রপ দিয়ে বা কিছু দিয়ে কি ইমপ্রুভ করতে পারবো? নেভার। তাহলে এই বিষয়গুলোকে নেগলেক্ট না করে, মানে কান থেকে জল, কান থেকে পুজ বা কান থেকে রস বেরোচ্ছে, এই বিষয়গুলোকে নেগলেক্ট না করে কিন্তু বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। আর মাঝে মাঝে আমরা খেয়াল করে দেখেছি, আমরা বোধহয় প্রত্যেকেরই বোধহয় অল্প বিস্তর এটা আমাদের ফেস করতে হয়, গলা বসে যায়। দুম করে সকাল থেকে ঘুম থেকে উঠলাম, দেখলাম গলার যে আসল ভয়েস সেটা নেই, গলা ক্র্যাক করে যাচ্ছে, গলা যেরকম সর্দি কাশি কিছুই নেই তবুও গলা বসে যাচ্ছে। এটা কেন হয় ম্যাডাম? আচ্ছা, গলাও যে মাঝে মাঝে বসে যায় তার কিন্তু ভেরিয়াস রিজনস হয়। প্রথমত হচ্ছে গলার স্বর প্রোডাকশানে প্রাইমারি রোল নেয় ভয়েস বক্স বা ভোকাল কর্ডস, সেকেন্ডারি রোল আরও অনেক কিছুর আছে, লিপস, টাংস, মাউথস, নেজাল ক্যাভিটি, সাইনাসেস, নেজোফ্যারিংস, এগুলোরও আছে। বাট প্রাইমারিলি যেহেতু ফাংশন অফ দ্য ভোকাল কর্ড, সেই জন্য গলা যদি মাঝে মাঝে রেকারেন্টলি বসতে থাকে বা গলা যদি ফর এ লং ডিউরেশন বসেই থাকে, নর্মাল থেকে ডিভিয়েট করে থাকে, সেক্ষেত্রে অলওয়েজ ইউ শুড আন্ডারগো আ ফাইবার অপটিক লাইরিঙ্গোস্কোপি অর আ ভিডিও স্ট্রোবোস্কোপি। কারণ খালি চোখে আমরা শুধু টাং টিপ্রেস থেকে, অনেকেই বলে আমার গলা কেন বসে, একটু গলাটা দেখে দিন না, গলা দেখে ওইভাবে বোঝা যায় না। উই হ্যাভ টু ডু আ লাইরিঙ্গোস্কোপি, আইদার আ ফাইবার অপটিক লাইরিঙ্গোস্কোপি অর ভিডিও স্ট্রোবোস্কোপি টু সি দ্য কন্ডিশন অফ দ্য ভোকাল কর্ডস। এবার ডিফারেন্ট প্যাথোলজিসের জন্য হতে পারে, যেরকম খুব কমনলি অনেকের মানে ক্রনিক ল্যারিঞ্জাইটিস থাকে, পার্টিকুলারলি যাদের অ্যালার্জির একটা সমস্যা থাকে, ঘন 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 দেখবেন ডাস্ট, স্মোক, ফিউমস, পলিউশন, কোল্ডে, এবং তাদের নাক চোখ দিয়ে মুখ দিয়ে জল গড়াচ্ছে, হাঁচি হতে থাকছে, অ্যালার্জির সমস্যা থাকে, তারা অনেক সময় ক্রনিক ল্যারিঞ্জাইটিসে ভোগে। সেগুলো কিছু প্রিকশনস অ্যান্ড কিছু মেডিকেশন দ্বারা রিভার্স করা সম্ভব। অনেকে আবার যারা প্রচণ্ড জোরে জোরে চেঁচামেচি করে, কথাবার্তা বলে, ক্রনিক্যালি লাউড শাউট করছে, যেরকম টিচার্স, সিঙ্গার্স বা হকার্স, তাদের ক্ষেত্রে আপনি দেখবেন যে ভোকাল কর্ডে বিভিন্ন ধরনের প্যাথোলজি তৈরি হয়। দিজ আর বিনাইন প্যাথোলজিস, যেরকম ভোকাল নডিউলস তৈরি হয় বা ভোকাল কর্ডে পলিপ তৈরি হয়, সেগুলোর জন্য গলা স্বর পরিবর্তন হতে পারে বা বসে যেতে পারে। তার সাথে আবার খুব খারাপ অনেক কারণেও বসতে পারে, যেরকম হচ্ছে আপনার ম্যালিগন্যান্ট কজেস লাইক ভোকাল কর্ড গ্রোথস, ম্যালিগন্যান্ট গ্রোথস, পার্টিকুলারলি পিপল যারা লং টার্ম স্মোকিং করেছে, তো তাদের ক্ষেত্রে ম্যালিগন্যান্ট গ্রোথসের কারণেও কিন্তু গলা বসে যেতে পারে। ফলে গলা বসে গেছে, আবার ভোকাল কর্ড পলসি হয়ে গেছে, তার জন্য গলা বসতে পারে। তো গলা বসে গেছে এটাও কিন্তু একটা অমিনাস সাইন, এটাকে একেবারে নেগলেক্ট করা উচিত না। আর্লি স্টেজেই ল্যারিঙ্গোস্কোপি করে ডিটেকশন করে নেওয়া উচিত যে আমার অ্যাকচুয়ালি কি প্যাথোলজি আছে। কিন্তু গলা বসে গেলে মানুষের গরম জলে গার্গেল করতে থাকে, একদম না। একটুখানি মানে বিভিন্ন বাড়িতে মধু থাকলো, তুলসী পাতা থাকলো, গলা আবার ফিরে আসবে নিজের স্বরে, এটা যে করতে থাকে দিনের পর দিন, এটা কতটা ঠিক? একদমই না। গলা বসে গেলে মানে গার্গেল তো একেবারেই করবে না, তার কোনো রোল নেই। রাদার স্টিম ইনহেলেশন করুন, তাতে অনেক বেশি আপনি রোল পাবেন। প্রাইমারি ট্রিটমেন্ট ইজ অবভিয়াসলি ভয়েস রেস্ট অ্যান্ড স্টিম ইনহেলেশন। তারপরে তো ডিটেকশন অফ প্যাথোলজি অ্যান্ড ডিটেকশন অফ দ্য কজ অ্যান্ড ট্রিটমেন্ট অফ দ্য কজ। আমাদের দেশের লোকেরা কিন্তু অ্যাকচুয়ালি ট্রিটমেন্ট অফ দ্য কজ চায় না, তারা চায় সিমটোম্যাটিক ট্রিটমেন্ট। আমি আমার এক্সপিরিয়েন্সে যতটাই দেখেছি, জ্বর এসেছে আমি প্যারাসিটামল খাবো, জ্বরটাকে কমিয়ে দেবো, কিন্তু যে কারণে জ্বর আসছে সেটাকে ডিটেক্ট করে সেইটার কজটাকে ট্রিট করে কজটাকে নির্মূল করে ফেলবো, এইটা আমাদের দেশের লোকেরা চায় না। আমি কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখেছি, কানে রস পড়ছে, আমি কানে ড্রপ দিয়ে রসটাকে থামিয়ে দেবো, কিন্তু যে কারণে রস পড়ছে সেই রস পড়ার পথটাকেই চিরতরে বন্ধ করে দেবো, এটা লোকে চায় না। সেই জন্য আমি বলছি যে গলা বসে গেছে এবং বিয়ন্ড আ সার্টেন পিরিয়ড অফ টাইম, আমার ক্ষেত্রে আমি বলবো 2 to 3 weeks টানা বসে আছে, কোনো ইমপ্রুভমেন্ট হচ্ছে না, ইউ শুড অলওয়েজ ডু আ লাইরিঙ্গোস্কোপি অ্যান্ড ডিটেক্ট দ্য কারেক্ট প্যাথোলজি, এবং সেটা বিশেষজ্ঞের সাথে কনসালটেশন। এটা মানুষ বলে যে যারা গান গায় তাদের জন্য নাকি এটা খুব কমন, যে 3-4 দিন পরে নাকি গলা বসে যায়, বা যারা মানে গলাটা অনেক হাই পিচে তোলে, যদিও আমি গান খুব একটা টেকনিক্যাল বিষয়টা বুঝি না, তবুও আমি শুনেছি বিষয়টা, তাদের কাছে এটা নাকি খুব কমন যে গলা বসে যাওয়া। এটা কি নর্মাল, মানে সত্যি কি এটা কমন? অনেকের ক্ষেত্রে হয়, কিন্তু সবার ক্ষেত্রে নয়, ডিউ টু ফল্টি কজ অফ ভয়েস প্রোডাকশন। তারা ফল্টিভাবে ভয়েস থ্রো করে, ভয়েস প্রডিউস করে। তাদের হয়তো লোকালি কোনো প্যাথোলজি নেই, মানে কোনো গ্রেভ কোনো প্যাথোলজি নেই, নডিউলও নেই, এও নেই, কিছুই হয়তো নেই, কিন্তু তাও তাদের মাঝে মাঝে হচ্ছে। সেটা হয়তো ডিউ টু ফোনাস্থেনিয়া বা তাদের
মানে অ্যাট দ্যাট টাইম ভেরি মানে ফল্টি টাইপ অফ ভয়েস প্রোডাকশন, সেটারও কিন্তু উপায় আছে, সামথিং উইচ ইজ কল্ড ভয়েস থেরাপি। আপনি সারা শরীরের জন্য ফিজিওথেরাপি করছেন, গলার জন্য ফিজিওথেরাপিটা করুন। পার্টিকুলারলি যারা সিঙ্গার তাদের আমি তো রেকমেন্ড করবো আন্ডারগো রেগুলার সেশন অফ ভয়েস থেরাপি। ভয়েস থেরাপি আপনার অনেক ধরনের ভয়েস থেরাপিও হচ্ছে, যেমন আমাদের শরীরে বিভিন্ন ধরনের ফিজিওথেরাপিও, সেরকম আমাদের গলারও সেই একটা স্পেশাল টাইপের থেরাপি, যার জন্য আলাদা স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্ট বলে একটা আলাদা গ্রুপ অফ অকুপেশনাল পিপলই আছে। তাদের অকুপেশনটা যাদেরকে আমরা বলি স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্ট, তাদের কাজই হচ্ছে তারা প্রপারভাবে ভয়েস মডিউলেশন থেরাপি প্রডিউস করবে। এটা কিন্তু ডাক্তার করে না, এটা ওরা করে। প্রপারলি আপনার মানে ভয়েস মডিউলেশন টেকনিক্স পার্সন টু পার্সন ভ্যারি করবে, তো মানে অ্যাকর্ডিং মানে কাস্টমাইজড অ্যাকর্ডিং টু দ্যাট পার্টিকুলার পার্সন, তার যে ধরনের ভয়েস মডিউলেশন টেকনিক লাগবে তিনি তাকে সেটা করাবেন, ল্যারিঞ্জাল মাসাজেস করাবেন। তো বিভিন্ন ধরনের টেকনিক্স অ্যাপ্লাই করে উনি তার ভয়েসটাকে মডিউলেট করাবেন, এবং এক্সারসাইজগুলো আপনাকে বাড়িতে গিয়ে কন্টিনিউ করতে হবে, যাতে আপনার এই যে ভয়েস রিলেটেড প্রবলেমটা হচ্ছে সেটাকে কিওর করা যেতে পারে। যেটা আপনি বলেন সিঙ্গারদের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে আমার মনে হয় রুটিন সেশন অফ ভয়েস থেরাপি শুড বি ডান। আর একটা বিষয় সেটা হচ্ছে যে অ্যালার্জি আমাদের রয়েছে, প্রত্যেকেরই অল্প বিস্তর অ্যালার্জির একটা ধার থাকে, কিন্তু আমরা এটাও দেখেছি যে সর্দি নেই, কাশি নেই, জ্বর নেই, নাক বন্ধ। হ্যাঁ, এটা আপনি একটা খুব ভালো, আমি কিছু নাম না দুম করে একটা নেজাল স্প্রে তারা দিয়ে দিল, প্রতিনিয়ত প্রতিদিন এভাবেই চলছে, নাকটা খুলেও গেল কিন্তু প্রতিদিনই তাদের নাক বন্ধ হয়ে যাচ্ছে, এবং তাদের কিন্তু কোনো জ্বর সর্দি কাশি কিচ্ছু নেই। এটা কতটা নর্মাল? এবং এই যে দুমদাম নেজাল স্প্রে ইউজ করা, সেটা উইদাউট ডক্টরস রেকমেন্ডেশন, এটা কতটা বিপজ্জনক হতে পারে? এটা ভীষণই বিপজ্জনক, বিকজ আমাদের মানে লং টার্ম ইউজ অফ সাম নেজাল ডিকনজেস্টেন্স নেজাল ড্রপস, যেগুলো ধরুন আপনার জাইলোমেটাজোলিন বা অক্সিমেটাজোলিন টাইপ অফ নেজাল ড্রপ, সেগুলো যদি আপনি প্রলং ডিউরেশনে ইউজ করে যান, সেটা আবার একটা রিবাউন্ড ডিজিজ কজ করতে পারে, যেটাকে আমরা বলি রাইনাইটিস মেডিকামেন্টোসা, অ্যান্ড ইট ক্যান ইটসেলফ কজ আ নেজাল ব্লকেজ, এবং সেটাকে রিভার্স করা বিকামস রিয়েলি ভেরি ডিফিকাল্ট। তো আপনি যেটা বলেন অ্যালার্জি ইটসেলফ কিন্তু মাইট প্রেজেন্ট উইথ আ সিমটম অফ নেজাল অবস্ট্রাকশন। এটা নিজেই ইটসেলফ ক্যান কজ সাম নেজাল অবস্ট্রাকশন। যেরকম আপনার হচ্ছে অ্যালার্জিক রাইনাইটিসের যেরকম সিমটমের মধ্যে আসে রানিং নোজ, কনস্ট্যান্টলি জল পড়ে যাচ্ছে, রানি ওয়াটারি নোজ, ঘন 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 সকালে উঠেই দুমদাম হাঁচি শুরুই হলো, থামতেই চাইলো না, অথবা ডাস্টের এক্সপোজারে বা এক্সট্রিম কোল্ডের এক্সপোজারে গেলেন, বা সার্টেন অ্যালার্জিক ফ্যাক্টরস আছে ইন্ডিভিজুয়াল অনুসারে ভ্যারি করে, সেটার এক্সপোজারে গেলেন, তখন কন্টিনিউয়াসলি হাঁচি হতে থাকলো, থামলো না, গলা খুসখুস করলো, পোস্ট নেজাল ড্রিপ এসে থ্রোটকে ইরিটেট করলো, আপনি ঘন ঘন একটা কাশি ফিলিং আসতে থাকলো। এই যে অ্যালার্জি সিমটম, এর সাথে আরেকটা অ্যালার্জি সিমটম থাকে, সেটা হচ্ছে নেজাল অবস্ট্রাকশন। নাকটাকে অ্যালার্জিক রাইনাইটিস ইটসেলফ ওয়ান অফ দ্য সিমটমস হচ্ছে নাক বন্ধ করিয়ে দেয়। তো সেক্ষেত্রে যেখানে অ্যালার্জিক রাইনাইটিস আছে, সেক্ষেত্রে আপনার মনে হয় কি নেজাল ডিকনজেস্টের বিশাল কোনো রোল আছে? ইভেন সার্টেন ফিজিশিয়ানস অলসো প্রেসক্রাইব নেজাল ডিকনজেস্টেন্ট ফর প্রলং পিরিয়ড। সেটা ক্ষেত্রে অবশ্যই আপনার উচিত একজন ইএনটি বিশেষজ্ঞর পরামর্শ নেবেন, বিকজ ইএনটি বিশেষজ্ঞ কখনোই আপনাকে এই ধরনের নেজাল ডিকনজেস্টেন্ট ড্রপস লং টাইম ইউজ করতে বলবে না। সেক্ষেত্রে অনেক বেশি রোল আছে অফ স্টেরয়েড নেজাল স্প্রেস অর সাম local steroid, I mean some oral steroids also for might be a short period, but steroid nasal sprays used for a little prolonged period, সেটা কিন্তু অনেক বেশি আপনার নেজাল পেটেন্সি রিএস্টাবলিশ করতে পারে ফর পিপল হু আর সাফারিং ফ্রম নেজাল অবস্ট্রাকশন ডিউ টু দিস অ্যালার্জিক সিমটমস। এছাড়া আমাদের নাক, যদি যেরকম আমি আগেও বলেছিলাম যে ডিভিয়েটেড নেজাল সিস্টেম, নাকের এক সাইডের হাড় প্রচণ্ড বাঁকা, বা অপোজিট সাইড যে দেখলেন যে আপনার যে ইনফিরিয়র টার্মিনেটার যেটা হিউজলি হাইপারট্রফিক, সেগুলো লোকালি এয়ার এন্ট্রির পথটাকে বাধা প্রাপ্ত করে দেয়, দিয়ে নেজাল অবস্ট্রাকশন করে, সেক্ষেত্রে তো সার্জিক্যাল কারেকশন ইজ ইন্ডিকেটেড না। সেখানে আমি এই নাকের ড্রপ দিয়ে আমি তার কি করতে পারি? নাকের হাড় বেঁকে গেছে, যেটা একটা অ্যানাটমিক্যাল অ্যাবনর্মালিটি, সেটাকে আমি ড্রপ দিয়ে কি সোজা করতে পারি? তো কোনো উপায়ই আমার নেই। সো ইটস নট ইন্ডিকেটেড। এবার দুমদাম এই যে কান বন্ধ হয়ে যাওয়া, কান পটপট করছে, একটা কান বন্ধ হয়ে যাওয়া, বন্ধ হয়েই আছে একটা কান, এইগুলোও কি সেই অ্যালার্জির কারণেই হচ্ছে না? অ্যালার্জির সাথে কিন্তু মানে যাদের এরকম আনকন্ট্রোল অ্যালার্জি থাকে বা অ্যালার্জিক রাইনাইটিস থাকে, তাদের কিন্তু রেকারেন্ট, আমি যে দেখেছি এবং ইদানিং কালে পার্টিকুলারলি এখনকার যুগে বেশি করে দেখেছি যে রেকারেন্ট ইউস্টাশিয়ান টিউব ডিসফাংশন হয়ে যাচ্ছে। মানে আগেও যেটা বলেছিলাম যে নাকের সাথে কানের যে কানেক্টিং টিউবটা আছে, সেই ইউস্টাশিয়ান টিউবটা রেকারেন্টলি ডিসফাংশন হয়ে যায় বা ব্লক হয়ে যেতে থাকে।
তো তার কারণে কি হয় যে আপনার কানের ওটাইটিস মিডিয়া উইথ ইফিউশন ডেভেলপ করতে পারে, কানের পর্দার পিছনে ফ্লুইড জমা হতে পারে, তো যেটার ক্ষেত্রে আপনার কানটা মনে হচ্ছে বদ্ধ স্তব্ধ দম মেরে আছে সেরকম একটা ফিলিং আসতে পারে। তো সেগুলোর জন্য কানে ড্রপ দিয়ে তো কোনো লাভ হবে না, তার আগে সেটা প্রপার ডিটেকশন করুন, টিম্প্যানোমেট্রি আছে, ইউস্টাশন টিউব ফাংশন আছে, অডিওলজিক্যাল ইনভেস্টিগেশন আছে, সেটা করুন, সেগুলোই আপনাকে বলে দেবে যে আপনার কানটা কেন স্তব্ধ বদ্ধ হয়ে আছে। তো ইনভেস্টিগেশনে যেতে হবে না। ম্যামের কথা শুনে একটা কথা আমি বুঝতে পারলাম যে এই কোনো সিমটমই কিন্তু ইগনোর করার মতো নয়। তাই এরপর থেকে আমার যদি এরকম সমস্যা হয় এবং আপনাদের যদি সমস্যা হয় তাহলে কিন্তু ইএনটি বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। কান থেকে রস পড়া, পুঁজ পড়া, নাক দুমদাম বন্ধ হয়ে যাওয়া, এই বিষয়গুলোকে কিন্তু খুব লাইটলি নেওয়া ঠিক নয় এবং এর জন্য বিশেষজ্ঞের পরামর্শ দরকার। আর এর জন্য আমরা এতক্ষণ ম্যামের সাথে কথা বলছিলাম শ্রীমন্তী বাগ, তিনি কিন্তু সুরক্ষা ডায়াগনস্টিক অ্যান্ড ক্লিনিকে বসেন, অ্যাপোলো হসপিটালে বসেন, আর কোথায় কোথায় ম্যাম? আমি একটু কারেক্ট করে দিই, সুরক্ষা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাপোলো ক্লিনিক অ্যাট ভেরিয়াস সেন্টার্স। এটা ছাড়া আমি ডিসান মাল্টি স্পেশালিটি হসপিটালে আছি, রেনেসা মাল্টি স্পেশালিটি হসপিটালে আছি, লোটাস মাল্টি স্পেশালিটি হসপিটাল, ফ্লোরিডা মাল্টি স্পেশালিটি হসপিটাল, রোমালিন্ডা মাল্টি স্পেশালিটি হসপিটাল। সো লাইক ভেরিয়াস আদার ক্লিনিক্সে আছে। তো আপনি আপনারা যে কোনো জায়গায় অ্যাজ পার ইউর লোকেশন নাম্বার তো দেওয়াই থাকবে, একদমই আপনারা যোগাযোগ নাম্বার দেওয়া রয়েছে, তাই কনসালটেশন আসুন, নেগলেক্ট করবেন না কোনো রকম সিমটমকে। আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য ম্যামকে অনেক ধন্যবাদ, আর আপনাদেরও ধন্যবাদ। দেখতে থাকুন পূবের কলম। অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ম্যাম।